ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা ৩২। উন্মাতের মতো ভালোবাসায় শুষে নিতে থাকলো প্রিয়তার তুলতুলে ঠোঁট, তৃষ্ণার্ত চাতক আর হাজার বছরের তৃষ্ণার্ত মেটাতে মরিয়া। যে ভালোবাসায় কাছে পাওয়ার জন্য পিপাসা, সে মরেছিল বছরের পর বছর। আজ সেই ভালোবাসা স্পর্শে মনের পিপাসা তো মিটল না, বরং মনের আগুন আরো বাড়িয়ে গেল। প্রিয়তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে, হাত পা অবেশ লাগছে, সে তীব্র অস্থিরতায় খামচে ধরে প্রণয়ের পিঠ। প্রিয় পুরুষের প্রত্যেকটা গভীর স্পর্শ তার অন্তরে গভীরে দাগ কাটছে। অপরিচিত দম বন্ধ করার অসহ্য অনুভূতির অতলে সে স্পৃষ্ট, হৃৎপিণ্ড অসহ্য রকম ভাবে লাফাচ্ছে। প্রিয় অথচ নিষিদ্ধ পুরুষের এমন স্পর্শে বুকের ভেতরটা প্রাণ পাখিটা ছটফট করে মরছে। জীবনে প্রথম কোনো পুরুষ তার কাছে এতটা কাছের, আবারও সেই পুরুষটার ভালোবাসায় নিষিদ্ধ। দুর্লভ, তার জন্য প্রাণদায়ী, এই প্রাণঘাতী দুটোই। তার সে কালচে ঠোঁট, ঠোঁটের স্পর্শে প্রিয়তার দুনিয়া দুলছে। তার চোখ দুটোর প্রতি তার অনেক লোভ হয়, তবু বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সে সুখে না দুঃখের বুঝতে পারছে না প্রিয়তা। সে শুধু তার প্রণয় ভাইয়ের ভালোবাসা অনুভব করছে, তার পাগলামি অনুভব করছে, ঠোঁটের ভাঁজে কিছু অনুভব করছে, ঠোঁটের ভাঁজে প্রিয় পুরুষের অস্তিত্ব। সে পুরুষের ভালোবাসায় এতটা সুখ কই আগে তো জানতো না সে। সে তো কেবলই দুঃখই পেয়েছে। চোখ বন্ধ করে নিষিদ্ধ চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়লো নিষিদ্ধ কিছু, নির্দিষ্ট পাওয়া, নিষিদ্ধভাবে পাওয়া অশ্রু। এই পুরুষের সামান্য ছোঁয়ায় তার জন্য পথিব সুখের মেলা, নিষিদ্ধ পুরুষের গভীরে ছোঁয়ায় লাগাতে গায়ে। তবে কি আজ সে তাকে পুরোপুরি কলঙ্কিনী না করে যাবে না? এই পুরুষের ভালোবাসায় সবটুকু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার দেহে শিরায় শিরায় প্রবাহিত হয়। দম বন্ধ হয়ে আসছে তার, নিঃশ্বাস ফুরিয়ে আসছে। সে প্রণয়ের কোলে চটফট করতে থাকে, কিন্তু প্রণয়ে সেদিকে কোনো হুঁশ নেই। সে তার রক্ত জবার ভালোবাসায় মগ্ন। এই নারীর শরীরের প্রতিটি লোমকূপ পর্যন্ত তার মাঝে শান্তময় অগ্নি ছড়িয়ে দেয়। এই নারীর ভালোবাসার পারটা ছিল তার স্বপ্ন, কিন্তু তার এই ভালোবাসার পূর্ণতা আকাশ আশা ছিল না। এই নারীকে একটুখানি ভালোবাসার জন্য সে প্রত্যেকটা মুহূর্ত তোলপাড় করেছে, বছর পর বছর করুণ বিচ্ছেদের আগুনে দগ্ধ হয়েছে। এই নারীকে সে নিজে থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। এই নারীকে ছুঁয়ে ফেলার থেকে নিজেকে সংবরণ করার দুঃসাহস তো তার নাই। তবু সে নিজেকে নিজের ইচ্ছার প্রতি মুহূর্তে হত্যা করছে, নিজেকে তিলে তিলে শেষ করছে। কিন্তু আজ নারী নিজেই তার কাছে আত্মসমর্পণ করেছে, ছুতে দিতে সহ্য করেছে, বাঁধন্যহারা বাঁধ ভেঙেছে। তার হাত জমানো ভালোবাসা সবটুকু তাকে দিতে হবে, হোক তা সুখে বা দুঃখে। এরপর দুজনে মৃত্যু হলেও হোক। ভালোবাসার নদীতে এখন আর বাধা দেওয়া সম্ভব না। এক মুহূর্তে প্রণয় পুরোপুরি আউট অফ কন্ট্রোল, এক প্রকার হুঁয়েশিলি হয়ে গেছে। এই আকর্ষণীয় নারীর কাছে আসক্তি ছাড়া আর কিছুই নেই। প্রিয়তা দম আটকে আসছে, সে প্রণয়কে নিজে থেকে ছাড়াতে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। প্রণয় আরো গভীরভাবে কোমর চেপে ধরে ডিপ কিস করতে থাকে তাকে। প্রিয়তার চোখ দুটো লাল হয়ে আসে, সে আরো বেশি ছটফট করতে থাকে। প্রণয় এবার ঠোঁটের ভাঁজে ঠোঁট লাগিয়ে হালকা হাসি দিয়ে নিল, সঙ্গে সঙ্গে হাঁ করে নিঃশ্বাস নিতে লাগলো প্রিয়তা। দুটো ঠোঁটের নিঃশ্বাস মিলে যাচ্ছে। প্রণয় আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, পরম যত্নে ভালোবাসতে লাগলো। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কপালে চুমু খেলো, প্রিয়তার দেহে জান ফিরে পেল। সে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু ভয়ঙ্কর কথা কানে আসতেই নিঃশ্বাস আরো গলে আটকে গেল। প্রণয় ডান গালে সময় নিয়ে গাঢ় চুমু দিয়ে কানের লতি ছুঁয়ে অকল কণ্ঠে বলল, দূরে যাস না জান, মরে যাব। আই নিড ইউ ব্যাডলি গার্ল, আই নিড ইউ ডিপলি, বিকজ ইউ আর আউট অফ, উইথআউট ইউ আই ফিল লাইন, আই আম লসিং মাই সেলফ। এমন মরণ বাক্য কর্ণকোহরে পৌঁছাতেই প্রিয়তা দম আটকে এলো। প্রিয়তার সমস্ত শরীর হিম হয়ে গেল। প্রণয় ভাইয়ের মুখে এমন বাক্য সে এত বছরের জীবনে কখনো শোনেনি। এমন স্পর্শের সাথে সে বিষয়ময় ভাবে পরিচিত হচ্ছে, অথচ এই প্রণয় ভাইয়ের স্পর্শ তার সবচেয়ে বেশি চেনা। এই প্রণয় ভাই তো তাকে সবচেয়ে বেশি আদর করত, তার স্পর্শের গভীরতা সে জানে। তবে কেন এখনকার প্রত্যেকটা স্পর্শ তার কাছে অপরিচিত লাগছে? প্রত্যেকটা স্পর্শের গভীরতা কেমন অসীম, কেমন অন্যরকম, সুখের, অসম্পূর্ণ, অচেতন।
সে সংস্পর্শ, এই ব্যক্তি, এই ঠোঁট, এই কণ্ঠ, সবকিছু তার বড় চেনা। অথচ সেই চেনা প্রণয় ভাইয়ের সাথে এই প্রণয় ভাইয়ের আকাশ পাতাল ফারাক। এক চুল পরিমাণও মিল নেই। কয়েক মুহূর্ত মানুষ কি বদলে গেছে। প্রিয়তার ভাবনার সুতো ছিঁড়ে গেল, এগোতে পারল না। এর আগে তার হৃৎপিণ্ড ধকধক করে উঠল। প্রণয়ের কানের লতিতে চুমু খেতে খেতে গলার কাছে নেমে আসে। প্রণয়ের ঘাড়ে নাক ঘষতে খোপা থেকে একটানে কাটা খুলে ফেলে, অন্ধকারে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে একরাশ ঘন কালো চুল লতিয়ে পড়ে তরতর করে পিঠ বেয়ে মাটিতে। উন্মুক্ত চুলের মাঝে ঝড়ের গতিতেই যেন পরিচিত মাদকীয় সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। এই গন্ধে সবসময় আগুনে গিলে ফেলে যেন, আজও তার ব্যতিক্রম না। প্রণয়ের মস্তিষ্ক অনেক আগে থেকে কার্যক্ষমতা হারিয়েছে, এখন হৃৎপিণ্ড হারাচ্ছে। তার মস্তিষ্ক বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে না। আজ মনে হচ্ছে না শেষ হয়ে যাবে সে, মনে হয় একদম। প্রণয়ের নাক মুখে ডুবিয়ে প্রিয়তার চুল, সেই মাদকতা ভরা ঘ্রাণ। প্রিয়তম প্রিয়তম নিজের কাছে টেনে নিল সেই মাদকীয় সুবান। চুলে মুখ গুজে দিল, নিষাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল, উফ, চুলে কি মাখিস জান? অ্যালকোহল না হলে এমন মাদকীয় হবে কেন? আমাকে শেষ করে দেওয়ার এত কিসের তাড়া তোর? এই শোন পাখি, তুই শুধু আমার, অন্য কারো কাছে যাবে না, খুন করে ফেলবো তোকে। বলে সেই সুঘ্রাণে হারিয়ে গেল সে। এই মুহূর্তে এই নারীকে তার কাছে আলাদা করলে মরে যাবে সে। এই নারীতে সে কাউকে দেবে না। এই নারীটা তো খুব করে ভালোবাসার পাখি, একান্ত ব্যক্তিগত। এই নারীর মন, শরীর, ভালোবাসা, সকল কিছু শুধু তারই জন্য। দুর্বল মুহূর্তে পুরুষ মানুষের সকল আকুতি দর্শন মিলে। ঘাড় থেকে চুল সরিয়ে এবার নাক ঘষে চুমু খেতে লাগলো সে। হচকি টেনে বলল, তুই এত নরম কেন জান? বল না পাখি, ইচ্ছে তো করছে তোকে পুরো খেয়ে ফেলি। একটু খাই যান প্লিজ। প্রিয়তার বুক ছলৎ করে উঠলো এমন আবদার শুনে। স্পর্শটা হাত পা আবেশ হয়ে আসলো। প্রণয় ভাইয়ের এমন অসহ্য সুখ মিশ্রিত ভালোবাসার স্পর্শগুলো সে একদমই সহ্য করতে পারছে না। আর কথাগুলো তো। প্রণয় একটানে গলা থেকে অন্য খুলে ফেলে পাশে ছুঁড়ে মারলো। তীব্র আসক্তিতে মুখ ডুবিয়ে দিল প্রিয়তার গলায়। প্রিয়তার সাথে সাথে চোখ বন্ধ করে নিল, খামচে ধরল প্রণয়ের চুল। গভীর স্পর্শে মেয়েটা সইতে পারছে না। মন বলছে, এমনিতেই যখন মরবি তখন অপূর্ণতা থাকবে কেন? আর শরীর বলছে, তুই তো এখনই মরবি। প্রণয়ের গালের খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ লাগতেই প্রণয়ে চুমু খেতে খেতে বেশ আক্রোশী হয়ে ওঠে। কামড় দিয়ে ফেলেছে। প্রিয়তার ঠোঁট কামড়ে সকল ব্যথা হজম করে নিচ্ছে সে। দ্রুত হাতে প্রিয়তার জামাটা গলার কাছ থেকে টেনে কিছুটা নিচে নামালো। তীব্র আসক্তিতে মুখ ডুবিয়ে দিল সেইখানে। প্রিয়তার পা দিয়ে শক্ত করে মাটি চেপে ধরেছে। চোখে কোণ দিয়ে বেরিয়ে আসছে এক ফোঁটা অশ্রু জল। প্রণয় এখন উন্মতের মতো ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে তার অবাধ্য হাতের বিচরণ। প্রিয়তার সর্বাঙ্গ, সেখানে জোরে কামড় বসিয়ে দিল। প্রিয়তা নিচে সরে আহ করে উঠল, মুগ্ধ অস্পষ্ট স্বরে, প্রণয় ভাই প্লিজ। প্রণয় আবারও একটা হালকা ব্রাইট স্লো মোশনে আদরে কণ্ঠে বলল, মাই প্রিন্সেস, ইউ আর মাই পয়জন, ইউ আর মাই ড্রাগ অ্যান্ড ইউ আর মাই অবসেশন। ডোন্ট কল মি ভাই, আই সল, নাও জাস্ট কল মি প্রণয়। প্রিয়তার বুকটা ধক করে উঠল, ঢোক গেড়ে নিল। এই মানুষটা কি আসলে প্রণয় ভাই? সে হুঁশ ফিরতেই অনেক আগেই, কিন্তু প্রণয় ভাই একদম নিচের মধ্যে নেই। নিজেকে শোনা বা বোঝার অবস্থাতে নেই। দোষ তবে প্রিয়তারই আগে ছিল। সে প্রণয়কে আঁকড়ে ধরে মনে মনে আওড়ালো, আপনাকে বাধা দেওয়ার সামর্থ্য যে আমার নেই প্রণয় ভাই। আমি চাই না বাধা দিতে। এই একটা বিষয়, আমি যে বড় লোভী। কিন্তু এর জন্য যদি আপনার আফসোস হয়, নিজেকে যদি বিশ্বাসঘাতক মনে হয়, তো আমি নিজে অপরাধী হয়ে যাব। যদি আর আমার সাথে কথা না বলেন, আমার কাছে আপনার ওই দিয়ে কিছু হয় না। আপনার জন্য আমার জানটা দিয়ে দিতে পারি, দেহ আর কি। চোখের সমাজে আপনি আমার নিষিদ্ধ, আপনি অবৈধ, জানি না আর কি কি, কিন্তু আমার জন্য আপনি আমার পুরো পৃথিবী। আপনার জন্য আমি সর্বোৎকৃষ্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কলঙ্কারী নারী হতে রাজি। আমি জানি নিজেকে স্বাভাবিক করতে গেলে এখানে কখনোই ভালোবাসবেন না। এটাই হয়তো প্রথমবার, আর এটাই হয়তো শেষবার। আপনি আমাকে জোর করতে পারবেন না।
কারণ আপনার সে অধিকার নেই, কিন্তু এই দুই একটা মুহূর্ত আমার জীবনে সঙ্গী হয়ে থাকবে। আপনার ভালোবাসার উন্মাদনা দেখার সুযোগ হয়তো আমার হবে না। সবাই বলে আমি খারাপ, আমি অস্বীকার করি না, আমি মনে মনে বলি আমি খারাপ। এতে লুকানোর কিছু নেই, আপনার জন্য আমি খারাপ, বেহায়া, দুশ্চরিত্রা, আর যা যা আছে সব হতে রাজি আছি। এসব ভেবে তার বুকে দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে এলো। সে গভীরভাবে ভালোবেসে ঠোঁট ছুঁয়ে দিল প্রণয়ের কপালে। প্রণয় আরো গভীরভাবে ভালোবাসে প্রিয়তায় জমিয়ে দিতে লাগলো। প্রিয়তার গলা শুকিয়ে এলো, জামাটা টান দিতেই নিচে বিকট শব্দ হলো, কোথাও বেঁচে গেছে। চমকে উঠল প্রিয়তা, ঝড় বেগে ঝাপড়ে ধরল প্রণয়কে। তীব্র জোরে শব্দ কানে আসতে প্রণয়ের সব উন্মাদনা থেমে গেল। ঘোর কেটে গেল মুহূর্তেই। সে কি ঘটছে বুঝে আসতেই থেমে গেল প্রণয়, ছিটকে দূরে সরে যেতে চাইলো। প্রিয়তা যেন পারল না। এতক্ষণে ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়তে প্রণয়ের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আর একটু হলেই জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলতাম। শিট শিট শিট, কি করলাম এটা? কিভাবে করতে পারলাম রক্ত জবাবে বিবেককে ছুঁয়ে দিতে? আর একটু হলে নিজের হাতেই নিজের ভালোবাসার ফুলকে নষ্ট করে দিতাম। প্রণয় পাশের পাথরের সচরে ঘুষি মারলো, কেঁপে উঠল প্রিয়তা, দূরে সরে গেল কিছুটা। প্রণয় তারপর আরো কয়েকটা ঘুষি মেরে নিজের চুল খামচে ধরলো। শিট, আমি আমার রক্তজবাকে অপবিত্র করে দিয়েছিলাম। ছি, দিচ্ছিলাম, ছি, আমি এত খারাপ, আমি এতটা নীচ। আমার রক্তচাপাকে আমি এভাবে বিপজ্জনক একটা পরিস্থিতিতে কিভাবে ফেলাতে পারতাম? কিভাবে করলাম আমি এসব? আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সেসব ভাবনা দূরে ফেলে দিয়ে প্রিয়তার দিকে ঘুরে চাইলো। তস্ত হতে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করলো। প্রিয়তার হাত ধরে আবারও কাছে টেনে আনলো। তার নিজের ভরতে চোখে দিকে তাকিয়ে আছে প্রিয়তা। ওর ভীষণ ভয় করছে। সে আগে কখনো প্রণয় ভাইকে এমন করতে দেখেনি। এমন ফ্ল্যাশটা প্রিয়তার মুখে ধরলো। তীব্র আলোর ঝলকানিতে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল প্রিয়তা। প্রিয়তা আতঙ্কিত চোখে তাকালো নিচের প্রাণ পাখির দিকে। তাকালো প্রণয়। প্রিয়তার পদ্মযুগল ঠোঁট হালকা হালকা ফুলে গেছে, ওপর থেকে একটু একটু চামড়া উঠে যাওয়ার মতো লাগছে, রক্ত জমে যাচ্ছে। ঢোক গিলে নিল প্রণয়। তস্ত হাতে থেকে চুল সরাতে থমকে গেল। ছোট বড় অনেক কামড়ের দাগ, লাল হয়ে গেছে গলাটা। দুই একটা রক্ত কিচিও দেখা যাচ্ছে। ওনাটা কিছুটা দূরে পড়ে আছে। অনুশোচনায় জল করছে প্রণয়ের চোখ, কিন্তু সে তো এখানে থেমে যায়নি। এখন দেখার জন্য জামাটা একটু সরাতে হবে। কিন্তু এতে ভীষণ সংকোচ প্রণয়ের। তবু কাঁপাতে জামাটা একটু নিচে নামালো। চোখ বন্ধ হয়ে গেল প্রণয়ের। কিছুক্ষণ আগের মুহূর্ত চোখে ভাসলো, অতঃপর কাঁপা হাতে পাশে পড়ে থাকা অন্যটা তুলে জড়িয়ে দিল প্রিয়তার বুকের সঙ্গে, মিশিয়ে নিল তাকে বুকে। অপত- অপরাধ বোধে তীব্র আগুনে দগ্ধ হওয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আই এম সরি চান, আই এম রিয়েলি ভেরি সরি। আমি এসব করতে চাইনি, বিশ্বাস কর, মাফ করে দে প্লিজ, আমার শাস্তি দে। বলতে বলতে চোখে পানি গড়িয়ে পড়ল প্রণয়ের। মনে মনে আফসোস করে বলল, কেন আমায় আটকালি না জান, কেন আত্মসমর্পণ করলি? পর সম্ভাবনা একেবারে মিলিয়ে গেল। কি মানুষ বেপরোয়া হয়ে যায়, কেন আটকালি না, এত ভালোবাসলি? সে বড় বড় নিঃশ্বাস ফেললো। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। যাই হোক, চলুন, এখন এগুলো প্রকাশ করা যাবে না, স্বাভাবিক হতে হবে আমাকে। আমি তোকে অনেক বড় বিপদে আমি তোকে তোর জন্য অনেক বড় বিপজ্জনক জান। তাই যত দূরে থাকবি তোর জন্য ততটাই নিরাপদ স্থান হবে এটা। সে ওপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। হে মাবুদ, তোমার অসীম মেহেরবানি, তুমি আমার ভালোবাসাকে পবিত্রতা পাপ থেকে বিরত রেখেছ, আমার রক্তচাপাকে বাঁচিয়ে রেখেছ। নইলে সব শেষ হয়ে যেত, এত বছরের সব নষ্ট হয়ে যেত, এত বছরের কষ্ট যন্ত্রণা অর্থহীন শেষ হয়ে যেত। আমি যাকে বাঁচাতে গিয়ে নিজে প্রতি মুহূর্ত পুড়ে মরি, সেই শেষ হয়ে যেত। প্রিয়তার এক মুহূর্ত নষ্ট করে না। প্রণয়ের শক্ত পিঠটা জড়িয়ে ধরলো। তার ভীষণ অপরাধবোধ কাজ করছে। সে নয় যে প্রণয় ভাই তাকে স্পর্শ করেছে, বরং এই জন্য যে প্রণয় ভাই তাকে স্পর্শ করতে চায়নি। সে তার জন্য প্রতি পদক্ষেপে নিয়েছিল, অথচ নির্দোষ মানুষটা অপরাধবোধে ভুগছে। কয়েক মুহূর্ত পর প্রণয়ের মনে হলো, ওরা যাদের থেকে বাঁচতে পালিয়েছে তারা নিশ্চিত ওর সামনে এগিয়ে গেছে। কিছুক্ষণ এখানে থাকাটা নিরাপদ না। প্রণয় প্রিয়তাকে টেনে তুলতেই স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখান থেকে। প্রিয়তা মাটিতে
লজ্জায় ঢুকে পড়তে ইচ্ছে করলো। সে একটু ছুটে গিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করলো, কিন্তু কোথায় পালাবে বেচারি। প্রণয়ের হাতের মুঠোটা ধপ করে ধরে নিল, এগিয়ে যেতে থাকলো অজানা গন্তব্যে। কোথায় যাচ্ছে জানা নেই। প্রণয়ের জানার মতো এই জঙ্গলটা বিশাল বড়, আর এখানে অন্য সন্ত্রাসীদের আস্তানাও আছে। এক শত্রুর হাত থেকে বাঁচাতে অন্য শত্রুর ঘরে প্রবেশ করছে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। প্রণয়ের ভীষণ অফসোস হচ্ছে, মনের সমুদ্রে এখনো উত্তাল ঝড় বইছে। চোখের সামনে ভাসছে কিছুক্ষণ আগের মুহূর্ত। নিজেকে সংযম সংযম হারিয়ে ফেললো এইভাবে সে স্বপ্নেও ভাবেনি। হাতের মুঠো আরো শক্ত করে ধরতে মনে মনে বলল, আমি জানি তুই আমাকে চাস, আমিও তো তোকে চাই জান, খুব করে চাই তোকে, একেবারে আমার মস্তিষ্কে, আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে চাই, কিন্তু মানুষের সব চাওয়া কি পূর্ণ হয় রে? ভাবতে ভাবতে হঠাৎ প্রণয় দাঁড়িয়ে পড়লো, থেমে গেল প্রিয়তাও। প্রণয়ের ষষ্ঠেন্দ্রিয় বলছে আশেপাশে কেউ বা কারা আছে। প্রিয়তা প্রশ্ন করতে যাবে, তার আগে প্রণয় ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, একদম চুপ, কেউ আছে আশেপাশে? ঢোক গিল প্রিয়তা, আবারও ভয়ে শরীরটা কাটা দিয়ে উঠলো। অন্ধকারে প্রণয় আশেপাশে সতর্ক দৃষ্টি ঘোরালো। কয়েক সেকেন্ড পেরোতে আগের শুকনো পাতার উপরে ডজন খানেক পায়ের আওয়াজ পেল, তাদের দিকে দ্রুত বেগে আসছে। প্রণয় শক্ত করে প্রিয়তার হাতের কবজি ধরে দৌড় দিল। প্রিয়তা ছুটতে ছুটতে বলল, আমরা কি ধরা পড়ে যাবো প্রণয় ভাই? প্রণয় বলল, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না, এখন ছোট। প্রায় 5 মিনিট একটানা ছোটার পর মনে হলো ওরা এখন পিছনে আসছে, আর সংখ্যায় অনেক। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দুজন হোঁচট খেলে মুখ থুবড়ে পড়লো, শৈল পড়লো পাশের ঢালে, ছলাৎ করে ওপরে পড়লো প্রাণের কলিজা। পড়ে যাওয়ার আগে নিজের প্রাণটাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরলো। পড়ার সাথে সাথে তারা গড়াতে লাগলো নিচের দিকে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু মনে হচ্ছে মাটি আর পাথরের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। প্রণয় ভালোভাবেই প্রিয়তার পিঠের ওপর হাত দিয়ে যত্ন করে ধরে নিয়েছে, যাতে শক্ত পাথরে বা মাটিতে তার মাথাটা আঘাতপ্রাপ্ত না হয়। প্রায় 7-8 মিনিট গড়ানোর পর ফাইনালি থামলো। প্রণয়ের শরীর অনেক জায়গায় ছিলে গেছে, পুরো শরীর ব্যথায় জর্জরিত, তবুও নিজের বুকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে প্রিয়তাকে টেনে বুকে নিয়ে মাথা তুলে জিজ্ঞাসা করে, কোথাও ব্যথা পেয়েছিস জান? প্রিয়তার একটু মিশে গেল প্রণয়ের সাথে। এটাই তো সেই পরিচিত স্পর্শ, পরিচিত কণ্ঠ, যা প্রিয়তার সর্বকালের চেনা। প্রিয়তা নিচু কণ্ঠে জবাব দিল, ব্যথা পায়নি কোথাও। কিন্তু প্রণয় বিশ্বাস করলো না। সে ফোন বের করলো আবারও। প্রিয়তা গুটিয়ে গুটিয়ে চেক করতে লাগলো, কোথায় ছিঁড়ে গেছে, কোথায় কি হয়েছে। দুহাত ভালোভাবে দেখলো না, ছিলেনি কোথাও। মুখের দিকটা ফোন লাগলো, নজর কালো, গলার ফর্সা ত্বকে দাগগুলো জল করছে। দীর্ঘশ্বাস ফেললো প্রণয়, নিচে সরে বলল, সত্যি বলছিস একটু ব্যথা পাসনি? কিন্তু প্রণয়ের একটা কথার গুরুত্ব দিল না। ডান পা টেনে আনতেই আটকে উঠল প্রিয়তা, তাড়াহুড়ো করে সরিয়ে নিল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, পায়ে হাত দিবেন না প্লিজ, আপনি আমার অনেক বড়। সেসব কথা প্রণয় কানে তুলল না, বরং মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রিয়তা কোথাও ব্যথা পেয়েছে কিনা। প্রণয় সালোয়ার একটু উঁচুতে তুলতে বুক ধক করে উঠল। ফর্সা পা শক্ত করে পাথরে ঘষে গেছে, রক্ত বের হচ্ছে। সে রেগে তাকালো প্রিয়তার দিকে, ধমক দিয়ে বলল, তুই ব্যথা পাসনি? প্রিয়তার বুকটা প্রিয়তার বুকে হাসলো, ব্যথা তো ভীষণ লেগেছে, টান টান করছে। প্রণয় এক পাশ থেকে লতা গাছ ছিঁড়ে দেখতে পেল, টেনে নিয়ে এসে তা ছিঁড়ে লতা চিপে রস বের করে দিল। আরাম হয়। প্রণয় সেটা তুলে ক্ষতস্থানে লাগিয়ে প্রিয়তার ওড়নার কিছুটা অংশ ছিঁড়ে বেঁধে দিল সেখানে। ওরা সেখানে এসেছে, সেখানের ওপরে, জঙ্গল থেকে অনেকটা নিচে। এটা কোন জায়গা সঠিক জানে না প্রণয়। প্রিয়তা ভয়ে ভয়ে বলল, একটু ফোন দিবেন? প্রণয় ফোনটা এগিয়ে দিল। প্রিয়তা কাঁপা কণ্ঠে বলল, একটা কথা বলবো, বকবেন না প্লিজ? প্রণয় ভুরু কুঁচকে তাকালো। প্রিয়তা ভীতু কণ্ঠে বলল, আপনার শার্টটা একটু খুলবেন প্লিজ? প্রণয় অবাক কণ্ঠে প্রণয় অবাক হলো না, আর কোনো দ্বিমত করলো না, শার্টটা খুলে ফেললো। প্রিয়তার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু লজ্জা শরম সব সাইডে রেখে চোখ তুলে তাকাতে চমকে গেল। হাতে তার পিঠে অসংখ্য জায়গায় ছিলে গেছে। সাথে সাথে প্রিয়তা নীলাভ চোখে পানিতে টইটুম্বুর হলো, কাপা হাতে ছুঁয়ে দিল ক্ষত। চোখ বন্ধ করে নিল প্রণয়। সেও সেই লতা তুলে চিপে রস লাগিয়ে দিল ক্ষতে। ওনার টুকরো আরো ছিঁড়ে বেঁধে দিল। মনে মনে ভীষণ শান্তি পেল প্রণয়। এমন সেবা পেলে এর চেয়ে বেশি আঘাত পেতেও ক্ষতি নেই তার।
প্রণয় আবারও শার্ট পরে নিল, ধীর কণ্ঠে বলল, চল এখান থেকে, আকাশে দেখ, যখন তখন বৃষ্টি চলে আসবে। কিন্তু প্রিয়তার মন চাইছিল না, তাই বলল, আর একটু বসি। প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে ওর মুখের দিকে চাইলো, কিন্তু তখন থেকে প্রিয়তার পিঠ চুলকাচ্ছে, কিন্তু কেন চুলকাচ্ছে বুঝতে পারছে না। প্রিয়তা পিঠে হাত দিতে একটু কিছু অনুভব করলো। প্রণয় ওর দিকে কপাল কুঁচকে তাকালো। প্রিয়তা বারবার পিঠে হাত দিচ্ছে, এক ভুরু উঁচিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, এমন চিংড়ি মাছের মতো করছিস কেন? প্রিয়তা করুণ কণ্ঠে বলল, কি জানি, পিঠ খালি চুলকাচ্ছে। প্রণয় ভুরু কুঁচকালো খানিকটা, আর কুঁচকে গেল। দ্রুত এগিয়ে গেল প্রিয়তার কাছে, থ্রি পিসের কুর্তিটা একটু ফাঁক করে পিঠের কাছে হাত ঢুকালো, সাথে সাথে লাফিয়ে উঠল প্রিয়তা। চোখ গোল গোল হয়ে গেল। প্রণয় জামার ভেতর থেকে হাত বের করে প্রিয়তার সামনে ধরলো। বিশাল সাইজের একটা নাদুস নুদুস পানির জগ তেল তেল করছে, সাথে সাথেই ভয় চিৎকার করে প্রণয়ের বুকে মুখ লুকাতে লাগলো প্রিয়তা। ভয়ার্ত কণ্ঠে অনুরোধ করলো, প্লিজ ওইটা সরান, আমার খুব ভয় করছে। সে হেসে ফেললো, যুগটা ছুঁড়ে মারলো দূরে। ওর পাগলি ছোটবেলা থেকে সাপ যুগ বড্ড বেশি ভয় পায়। প্রণয় আর একটু ভয় দেখাতে বলল, এই জন্যই বলছি, চল এখান থেকে, দেখছিস না জায়গা ভর্তি ঘাস, এগুলোর মধ্যে জলাশয় আছে, তাই এখানে ঘাসের যুগ আর পানির যুগের অভাব নেই। ওদের 5 মিনিট লাগবে তোর সব দেহের সব রক্ত চুষে খেয়ে ফেলতে। প্রিয়তা আরো ভয় পেয়ে গেল, চোখ মুখ কুঁচকে প্রণয়ের বুকে মুখ লুকালো। প্রণয় উঠে দাঁড়িয়ে বলল, চল। প্রিয়তা ভীষণ ভয় পেয়েছে, সে এখন আর কিছুতেই এত বড় বড় ঘাসে পা রাখবে না। সে ভীতভাবে বলল, এত ঝুঁকির মাঝে আমি পা রাখতে পারবো না, যদি পা ধরে ফেলে। প্রণয় পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওকে কোলে তুলে নিল, হাঁটা দিল সামনের দিকে। প্রিয়তা ও দু হাতে গলা জড়িয়ে ধরলো, কি যে ভালো লাগছে কোলে চড়তে পেরে। আজ কতগুলো দিন পর আবার এই মানুষটার কোলে নিল, নিজের পাখির মতো করে হালকা লাগছে প্রিয়তার। পরমাবে সে মাথা এলিয়ে দিল সে শান্তিতে। এভাবে সে খুব করে মিস্টার আবরারসান এভাবে সে খুন করেছে মিস্টার আবরার শিকদার প্রণয়কে। যে বুকের মাঝে শার্টটা মোচড় করে ঠোঁট বন্ধ করলো, সাথে সাথে স্মৃতির পাতায় ধরা দিল অতীতের কিছু সুখকর মায়াময় দৃশ্য। 3 বছর আগে এমন কোন এক বৃষ্টিস্নান দিনে প্রিয়তা স্কুলের পেছনের মাঠে বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে বেকায়দায় পড়ে পা মচকেছিল। তখন প্রণয় ভাইয়ের সে কি বকা! প্রণয় সেদিন কোলে নিতে নিতে শাসিয়ে বলেছিল, আমার প্রাণকে আমি ছাড়া আর কারো আঘাত করার অধিকার নেই, তোরও নয়। নেক্সট টাইম যদি এমন কিছু শুনি, তবে একদম নিজেই মেরে দিব, হাড় ঘোর ভেঙে পাউডার বানিয়ে দিব তোর, মনে রাখবি। আমার প্রাণকে আমি ভালোবাসবো, আমি আঘাত করব অন্য কেউ না, কাউকে অধিকার দেইনি। হঠাৎ প্রণয়ের কথা কানে আসতে প্রিয়তার হাঁটতে হাঁটতে রুক্ষ কণ্ঠে বলল, আগে যতটুকু ওজন ছিল তার থেকে গুনে গুনে কয়েক কেজি কমেছিস, কিভাবে কমেছিস? প্রিয়তার ভাবনা ছেদ ছুড়ল, তার মুখ হা হয়ে গেল। সে অবাক্য কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিভাবে বুঝলেন? জবাব দিল না প্রণয়, মনে মনে বলল, তোর প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখি আমি, যাকে অনুভব করতে আমি বাঁচি তাকে কোলে নিলে এটুকু বুঝবো না? পারিপার্শ্বিক আবহাওয়া এখন আরো খারাপ দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে বাতাস বইছে, একটু পর পর আকাশের তীব্র আলো ছটা দেখা যাচ্ছে, সাথে বিকট শব্দের মেঘ গর্জন করছে। তারা বর্তমানে যেখানে আছে সেটা মোটেও জঙ্গল না বললেই চলে, এটা সুবিশাল চা বাগান। দক্ষিণে তীব্র হাওয়া তালে তালে দুলছে গাছগুলো। প্রিয়তার ভীষণ ভালো লাগছে এই আবহাওয়া। প্রবল বাতাসে ঘন ঢেউ খেলছে খোলানো চুলগুলো, বাতাসে দুলছে। চুলের ক্লিপটা প্রণয় ভাই যে কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। আরো তখনকার ওইসবের কথা মনে পড়তে প্রিয়তার আবারও মনের মধ্যে জেঁকে বসলো এক দম বন্ধ করা অনুভূতি। আবার প্রিয়তার গলা শুকিয়ে এলো, কাঠ হতে লাগলো গলা। এখনো কানে পাচ্ছে প্রণয় ভাইয়ের সে ঝর্ণা ছাড়া ভালোবাসা মিশ্রিত নিষিদ্ধ কথাগুলো, আবদারগুলো, যেগুলো গলায় কানে অপরিচিত ছিল একদম, সেগুলো এখন মনে পড়ছে তার। প্রিয়তার সকল হিবিজিবি ভাবনা চিন্তা ছাপিয়ে একটা প্রশ্ন প্রবলভাবে উকি মারছে। প্রণয় ভাই প্রশ্নটা জিজ্ঞাসা করতে মনটা খচখচ করছে। সে কোমল কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। প্রণয় শুধু ছোট্টভাবে জবাব দিল, হুম। প্রিয়তা বেশ কৌতূহলী প্রশ্নে বলল,
হাসপাতালের বাইরে ওই লোকগুলো হিন্দিতে কি বলছিল আমি তো বুঝতে পারিনি, কিন্তু আপনি তো বুঝেছেন। কি বলছিল লোকগুলো? থমকে গেল প্রণয়। তখনকার বলা কথাগুলো মনে পড়তে মেজাজটা চিবড়িয়ে উঠল। রাগ হলো মস্তিষ্কে শিরায় শিরায়। সে কঠিন চোখে তাকালো প্রিয়তার দিকে। মুখটা ভাবলো এমন যে প্রিয়তা মহাভারত অশুদ্ধ করে কিছু জিজ্ঞাসা করেছে। সে দাঁত চিপিয়ে বলল, সমস্যা কি তোর? প্রিয়তা আহম্মক বনে গেল। মনে মনে বলল, অদ্ভুত লোক। আমার প্রশ্নের উত্তর দিতে আবার নিজে ঘুরে প্রশ্ন করলো। সে আশ্চর্য কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমার আবার কিসের সমস্যা হবে? প্রণয়ের কেন জানি ওই মেয়েটাকে খুব করে রাগাতে ইচ্ছে হলো। সে যে বলল, সমস্যা তো তোরই। তুই যে একটু অন্যরকম হতিস তাহলে তো সমস্যা হতো না। প্রিয়তা বিস্ময় আকাশ ছুঁয়ে গেল। সে হতভম্ব গলায় বলল, শব্দ এখন আমার হয়ে গেল? বাবা, আর অন্যরকমটা কিরকম? প্রণয় কিছু বলতে গিয়েও থেমে গেল। হাঁটা ধরলো সামনের দিকে। কিছুক্ষণ পর আদেশে সুরে বলল, কাল থেকে প্রতিদিন 2 ঘন্টা করে ঠাটা রোদে দাঁড়িয়ে থাকবি। যেভাবে 1 মাসে চললে কাজ হয়ে যাবে। এমন আদেশ শুনে প্রিয়তা ভুরু কুঁচকে গেল। সে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি কাজ হবে? প্রণয় বলল, সব সমস্যার সমাধান। প্রিয়তা আবার বিরক্ত হলো। নাক মুখ কুঁচকে বলল, কোন সমস্যা তা তো বলবেন। কি সমস্যা সেটাই তো বুঝতে পারলাম না, আবার সমাধান? প্রণয় গভীর কণ্ঠে পুনরায় আদেশে সুরে বলল, এত কথা তোকে জানতে হবে না। যা বললাম তাই করবি। 1 মাসের মধ্যে আমি সুফল চাই। আগামী 1 মাসে যদি তোর এই মূলার মতো ধলা চামড়া কয়লার মতো কুচকুচে কালো না হয়, তাহলে আমি নিজেই তোকে সকাল বিকাল কয়লা পিষে লাগাবো, বুঝেছিস? প্রিয়তার চোখ মুখ কুচকে গেল, হা হয়ে গেল। কি বললে এই লোক? মাথা ঠিক আছে তো? সে চোখ বন্ধ করে কল্পনা করতে কুচকুচে কালো চেহারা দেখতে লাগলো। কেমন লাগবে তাকে? কল্পনা নিজের প্রতিচ্ছবি দেখতে ধরফরিয়ে চোখ খুলে তাকালো। প্রিয়তা বুকে থুতু দিল। মনে মনে প্রণয়ের গোষ্ঠী উদ্ধার করতে করতে লাগলো। তবে সে নিজের গোষ্ঠী বলে বেশি গালিও দিতে পারলো না। নাক মুখ কুচকে মনে মনে বলল, কোন দুঃখে আমি নাইজেরিয়ান হতে যাব? হুম হুম, ঢং দেখে বাঁচি না। আমার ভালোবাসা দেখে মন ভরে গেছে বেটা। এখন আমার কিউটনেস খেয়ে দেওয়ার ধান্দায় আছে। প্রিয়তা মুখ ভেঙচি কাটে একরকম ঝাঁঝিয়ে বলল, আপনি বললেন যেন আমি এত সুন্দর স্কিন খারাপ করে ফেলবো নাকি? সে আবারও ঝগড়াটে স্টাইলে বলল, কই, আমি তো মেয়ে মানুষের মতো ফিটনেসে সাদা। আমি কি কোনো আপনিও তো মেয়ে মানুষের মতো ফিটনেসে সাদা। আমি কি কখনো আপনাকে খোঁটা দিয়েছি? প্রণয় চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। ওর মনে কথাগুলো না বললেও সে বুঝেছে। সে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাদা পছন্দ নয়? প্রিয়তা নাক সিটকে বলল, ঠিক ধরেছেন, একদমই আমার সাদা চামড়ার পুরুষ পছন্দ নয়। পুরুষ মানুষ হবে শ্যাম বর্ণের, ব্রাউন স্কিন টোন। উফ, একটু শ্যামলা শ্যামলা ছেলেদের ওয়াও ওয়াও লাগে। প্রণয়ের হিংসাতে ভেতরটা চলে গেল। সে মনে মনে বলল, আর কতটা কষ্ট দিতে চাস তুই? আমার কোলে থেকে অন্য পুরুষের প্রশংসা করছিস। আজ আমার হাতের বাঁধন না থাকলে তোকে বুঝিয়ে দিতাম, তোর প্রতিটা নিঃশ্বাসের ওপর শুধু আমার অধিকার। প্রিয়তা আবারও বলল, রোদে দাঁড়ালেন, আমি একা দাঁড়াবো না, আপনাকে সাথে নিয়ে দাঁড়াবো। রোদে পুড়ে আমি কালো হব আর আপনি ধলা থাকবেন, এটা আমি হতে দিব না। প্রণয় শান্ত কণ্ঠে বলল, আমি কালো হই বা সাদা হই তাতে তোর কোনো সমস্যা নেই, কিন্তু তুই ফর্সা থাকবি না, ব্যাস। তোর এই সাদা রং আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। প্রিয়তা অবাক কণ্ঠে হতভম্ব হয়ে বলল, আমি ফর্সাতে আপনার কি সমস্যা হবে? হ্যাঁ? থমকালো প্রণয়। ভারী নিঃশ্বাস ফেললো। মনে মনে বলল, আমার না হলে অন্য কারো সমস্যা। তোর এই সীমা ছাড়িয়ে যাওয়ার সৌন্দর্যের জন্য আজ আমি সর্বশান্ত। আমি হারিয়েছি আমার সবকিছু, হারিয়েছি আমার ভালোবাসা, হয়েছি জঘন্যতম বিশ্বাসঘাতকতার শিকার। আমি তো সুন্দরী চাইনি, আমি যাকে ভালোবেসেছি সে সুন্দর হয়ে গেছে, এটা কি আমার দোষ? একটু কম সুন্দর হলেও পারতিস তুই। একটু কম সুন্দর হলে কি হতো তোর? যদি একটু কালো মোটা বেটে হতিস, খুব কি সমস্যা হতো? তোকে পাওয়ার জন্য মানুষ এতটাই হিংসাত্মক হতো না। তুই শুধু আমার হয়ে থাকতি, শুধু আমার ভালোবাসা হতি, হতি আমার বউ। প্রিয়তা ঝাঁঝিয়ে বলল, কি ভাবছেন প্রণয় ভাই? প্রণয় সামনের দিকে এগোতে এগোতে শীতল কণ্ঠে বলল, কিছু না, চুপ থাক। প্রিয়তা আবারও বেশ ঘাটালো না, তবে চুপচাপ থাকতেও পারলো না এমন আবহাওয়ায় সাথে। ভালোবাসার কে জানে এক মুহূর্তে জীবনে আর কখনো আসবে কিনা। তার মনে এক চিনতে সুপ্ত ইচ্ছা জন্ম নিল। সে একটু মিষ্টি করে ডাকলো, প্রণয় ভাই। প্রণয় ছোট করে জবাব দিল, হুঁ। আমরা কোথায় যাচ্ছি? আপাতত এমন কোথাও যেখানে ঝড় বৃষ্টি লাগবে না। কথাটা মনে হতে প্রিয়তা একদম পছন্দ হলো না। মনে মনে বলল, গায়ে একটু বৃষ্টি লাগলে কি যাবে? সে আবারও বলল, একটা কথা বলি? বল।
প্রিয়তা উৎসাহ নিয়ে বলল, অনেকদিন আপনার গলায় গান শুনি না প্রণয় ভাই, খুব মিষ্টি করে একটু গান গাওয়াবেন। প্রণয় আশেপাশে তাকালো, যতদূর চোখ যায় বিশাল চা বাগান, কোথাও জনমানবের চিহ্ন নেই, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। প্রণয়ের উত্তরটা না পেয়ে প্রিয়তার অভিমান হলো। সে বুকের কাছে শার্টটা টেনে ধরে অভিমানী সুরে ডাকলো, ও প্রণয় ভাই। প্রণয় দীর্ঘশ্বাস ছাড়লো। সে শান্ত চোখে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তার নীল চোখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো নীলাঞ্জনা। এরপর বিষণ্ণ দিন বাজে এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজারো কবিতা বেবাক সবইতা, হাজারো কবিতা বেবারও সবইতা। তার কথা কেউ জানে না, সে যে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে যে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তখন উদাস মনে ভোলে মরণ জনে, দান দিনে যন্ত্রণা কিনতে চাই তখন নীলাঞ্জনার প্রেমের কল্পনা। ও মনের গভীরতা জানতে চাই তখন খোলা চলে, হয়তো মনের ভুলে তাকায় সে অবহেলায় দুটো চোখ মেলে। হাজারো কবিতা বেবার সবিতা, হাজারো কবিতা বেবার সবিতা। তার কথা কেউ জানে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।